আর আমাদের জন্য ভালো আপনার ঠিক। দেশের খেদমত আবার আল্লাহ তৌফিক দেয়, আপনার পড়ার মতো সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্য বাঁচা রাখছে, চিন্তা করেন না। আসতেছি আমি, তবে এবার শেষে জায়গা বদল করলাম। আচ্ছা। হুম। তারপর আবার একটা ডিভাইস সেটা বদল করলাম। দর্শক, দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দেশে ফিরতে শুরু করেছেন? তেমন তথ্যই দিচ্ছে গণমাধ্যম। দৈনিক সমকাল এবং দৈনিক প্রথম আলো যা বলছে তাতে এটা নিশ্চিতই বলা যায় যে এরকম ঘটনা ঘটেছে এবং দেশে ফিরে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করলেন তাহলে? এবং দেশে ফেরার কারণটা কি? আমরা একদিন আগেই দেখলাম বঙ্গবন্ধু এভিনিউতে গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। সেই ঝটিকা মিছিল পরবর্তী সময়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, তাই আলোচনা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আলোচনা উঠছে যে আওয়ামী লীগের নেতারা যখন ডক্টর ইউনূসের সরকারের মনোযোগ অন্যদিকে, আমেরিকার শুল্ক আরোপ, ভারতের চিন্তা, হাসিনাকে ফেরত চাওয়া, ভারতের সাড়া না পাওয়া, যখন সম্পূর্ণ মনোযোগ অন্যদিকে, তখন আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে একটা শোডাউন দেওয়ার চেষ্টা করছে, এমন আলোচনা চলছে। আদতেও কি তাদের এই পদক্ষেপে আওয়ামী লীগ আরও বেশি গণজোয়ার তৈরি করতে পারবে? কি হতে যাচ্ছে, কি ঘটছে? এদিকে শেখ হাসিনাকে আমরা দেখলাম, আনন্দবাজার বলছে যে শেখ হাসিনা একটা মিটিং করেছেন তার নেতাকর্মীদের এবং সেই মিটিংয়ে তিনি ভয়াবহ একটা বার্তা দিয়েছেন। কি সেই বার্তা? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করেছেন? যারা ভারতে সহ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছিলেন, এরকমটা কি তারা ফিরতে শুরু করেছেন? তেমনটাই বলছে দৈনিক সমকাল। এবং দৈনিক সমকাল বলছে, রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার। কারা গ্রেপ্তার হলেন? লম্বা সময় বিদেশে থাকার, যাদের বৈধতা নেই, যারা বিদেশে আর থাকতে পারছেন না, সর্বোচ্চ পর্যায়ের নেতা না, যারা যারা মধ্যম সারির নেতা, তারা নাকি এক ধরনের রিস্ক নিয়েই দেশে ফেরার চেষ্টা করছেন এবং দেশে ফিরেছেন। এরকম দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ? কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ভারত থেকে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছিলেন। প্রথমে ভারতে পালিয়ে গিয়েছিলেন, তারপরে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছেন। আরও একজন নেপাল হয়ে বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন। তিনি মতিঝিল 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল। ভারত থেকে নেপাল হয়েই তারা ফিরেছেন এবং ফিরে অ্যারেস্ট হয়েছেন পুলিশের কাছে। এদিকে ঝটিকা মিছিল থেকে একাধিক জনকে অ্যারেস্ট করার ঘটনাও ঘটেছে। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ একদিন আগেই ঝটিকা মিছিল করেছে। আওয়ামী লীগ এরকম ঝটিকা মিছিল এবং শোডাউন করার নাকি পরিকল্পনা করছে। পরিকল্পনা তখনই করছে যখন ইউনূস সরকারের মনোযোগটা অন্যদিকে। সব থেকে দুর্ভাগ্য এই বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের, দেশটাকে যখন আর্থ সামাজিক ভাবে উন্নতি করে একটা উন্নয়নের সোপানে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করলাম, তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে অস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বীভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। আর এইভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি, যার কোনোদিনই জনগণের প্রতি কোনো
দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করা, এটাই ছিল তার কাজ। তার এই ভনিতাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা এটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না। কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে যখন হাত পাতলো 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা, সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো। কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়েছে, নিজের ভাগ্যটা গড়ে তুলেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল। আর এই তার এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। কত মায়ের কোল খালি হচ্ছে, কত সন্তান পিতৃহারা হচ্ছে, কত বোন স্বামী হারা হচ্ছে, আর কত মা আজকে সন্তান হারা, পিতা সন্তান হারা। আর মানে এটা মানে বলে শেষ করা যায় না যে বীভৎস অবস্থার সৃষ্টি। আজকের বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ছিল উন্নয়নের একটা মডেল সারা বিশ্বের কাছে, উন্নয়নের আজকে সে বাংলাদেশ জঙ্গি দেশ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে জঙ্গিদের ব্যবহার করা, জঙ্গিদের নিয়ে চলা এবং জঙ্গিদের দিয়েই কিন্তু ক্ষমতায় আসা। আর আজকে সেই জঙ্গিরা আজকে আমাদের দেশে একদিকে তাণ্ডব চালাচ্ছে। দেখি আমার বারবার কিন্তু মিউট হয়ে যাচ্ছে কেন? আবার আপনাকে আমরা শুনতে পাচ্ছি মাননীয় নেত্রী, আমরা আপনাকে শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, এই দেশটাকে একেবারে জঙ্গি দেশ করে দেওয়া হচ্ছে। আর যেভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা, বীভৎস হত্যাকাণ্ড চালানো হলো, যা ভাষায় বর্ণনা করা যায় না। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। যেখানে বাংলাদেশকে আমি একটা শান্তি দেশে উন্নীত করেছিলাম, আজকে সেই বাংলাদেশ জঙ্গিদের দেশ। তার উপর শিক্ষকদের অপমান করা আর হত্যাকাণ্ড, আওয়ামী লীগ, পুলিশ, আইনজীবী, আমাদের এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানে এমন কেউ নেই আনসার, প্রত্যেকের উপর হামলা, হত্যা এবং সেই সাথে ঘর বাড়ি জ্বালানো পোড়ানো, ছারখার করা। এরা একটা শহীদের তালিকা আবার গেজেট নোটিফিকেশন করে শহীদের তালিকা বের করেছে। যে ছাত্ররা মারা গেল, যখন 6 জনের কথা শুনলাম, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এটা হচ্ছে 19 জুলাই। এরপরে যখন আরো মানুষ মারা গেল, তখন 1 আগস্ট 3 সদস্য বিশিষ্ট তারা বিনিয়োগকারীদের সম্মেলন করছে, আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে যখন তারা ব্যতিব্যস্ত, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে, এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে আবার ঐক্যবদ্ধ হওয়ার কিংবা ঐক্যবদ্ধ করার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন পেছনে পেছনে, তলে তলে এমনটাই শোনা যাচ্ছে। ঝটিকা মিছিল থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পিরোজপুরের সালাউদ্দিন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো। আওয়ামী লীগ আসলে এখন কিভাবে টিকে আছে? আওয়ামী লীগের যেখানেই আওয়ামী লীগ কিংবা জয় বাংলা বলা হচ্ছে, বাংলাদেশের সেখানেই দেখা যাচ্ছে যে গণধোলাইয়ের শিকার হতে হচ্ছে। গতকালকেই আমরা দেখেছি সিরাজগঞ্জের সাবেক একজন এমপি জামিন পেয়ে জেল গেটে মুক্ত হয়ে জেল গেটে আবার গণধোলাইয়ের শিকার হয়েছেন, আবারও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নাম উচ্চারণ যেখানেই করা হচ্ছে সেখানেই কিন্তু জনতা রুখে দিচ্ছে। তাহলে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব টেকাবে কিভাবে? আওয়ামী লীগের অস্তিত্ব টেকার কোনো মন্ত্র কি তাদের জানা রয়েছে? আওয়ামী লীগ, অনেকে বলেন যে আওয়ামী লীগ মূলত টিকে রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে।
কিভাবে টিকে আছে? আওয়ামী লীগের যে সকল কর্মীরা, বিশেষ করে কর্মীরা, নেতারা তো সব পালিয়েই গেছে, কর্মীরা যারা ত্যাগী কর্মী, যারা আওয়ামী লীগকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তারা অনেকটা রিস্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকছেন। যে সরব থাকাটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু দেখা যায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কিন্তু দাপট ছিল না, কিন্তু এখন যখন পতন হয়েছে, চরম দুরবস্থা যখন, তখন সামাজিক মাধ্যমে তাদের দাপট দেখা যাচ্ছে। এই দাপটটা মূলত তৃণমূলের ত্যাগী কর্মীদের দ্বারাই হচ্ছে, এমন আলোচনা রয়েছে। এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আনন্দবাজার বলছে শেখ হাসিনাকে নিয়ে একটা বেশ বড় রকমের খবর। শেখ হাসিনা নাকি হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন আমি আসতেছি, বিচার করব। বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। আনন্দবাজার গতকালকে এই খবরটি করেছে। আনন্দবাজার যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা বলেছেন তিনি ফিরবেন, তিনি ফিরে আসছেন এবং ফিরে এসে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের নাকি তিনি বিচার করবেন। কিন্তু কোন প্রক্রিয়ায় সেটা সম্ভব, সেটা আদতেও সম্ভব কিনা, সেটা সম্ভব হওয়ার আদতে কোনো বাস্তবতা রয়েছে কিনা, জনসমর্থন রয়েছে কিনা, সেই আলোচনাগুলো চলছে। শেখ হাসিনা শতাধিক নেতাকর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিংয়ে কথা বলেছেন, এমনটা আনন্দবাজার বলছে। গতকালকে এই ঘটনাটা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং সেখানে শেখ হাসিনাকে কর্মীরা, নেতাকর্মীরা নানা রকম ক্ষোভের কথা বলেছেন, তাদের অনুযোগের কথা বলেছেন, অভিযোগের কথা বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনার কাছে। এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে শেখ হাসিনা নাকি সেই ক্ষোভের বার্তাগুলো শুনেছেন। শোনার পরে সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আমি আসতেছি, বিচার করব। কি বিচার করবেন, কবে আসছেন, কিভাবে আসবেন, আসার মতো আদৌ কোনো প্ল্যাটফর্ম আছে কিনা? আমরা 2 দিন আগে, 2-3 দিন আগে দৈনিক কালের কণ্ঠে একটা কার্টুন দেখেছিলাম। দৈনিক কালের কণ্ঠে একটা কার্টুন প্রকাশ করেছিল। সেই কার্টুনে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী পত্রিকা পড়ছেন, শেখ হাসিনা উকি দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন এরকম যে, হুবহু বাক্যটা আমার খেয়াল নেই, তবে জিজ্ঞাসা করছেন এরকম যে কী ব্যাপার, অবস্থা কেমন, টুপ করে ঢুকে পড়ার পরিবেশ তৈরি হলো কিনা। অর্থাৎ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠকের পর কালের কণ্ঠ এরকম একটা কার্টুন চেপেছিল। সেই কার্টুনকে নানাভাবে নানাজন ব্যাখ্যা করেছে। অনেকে বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠকটা ব্যর্থ হয়েছে, বাংলাদেশ কিছুই পায়নি, অনেক কিছু চেয়েছে কিন্তু কিছুই পায়নি, ভারত সাড়া দেয়নি। সাড়া দেয়নি মানে হচ্ছে ভারত নাকি শেখ হাসিনার পক্ষে এখনও অবস্থান করছে, শেখ হাসিনার সাপোর্ট করছে। তাই শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে পত্রিকা পড়া অবস্থায় জিজ্ঞাসা করছে যে টুপ করে ঢুকে পড়ার পরিবেশ তৈরি হলো কেনা। এই যে শেখ হাসিনার টুপ করে ঢুকে পড়ার যে ব্যাপারটা, যে কথাটা, এই কথাটা বাংলাদেশে এত পরিমাণ ট্রল হয়েছে। শেখ হাসিনা অনেক সময় অনেক কথাই বলেছেন যেগুলো নিয়ে ট্রল হয়েছে। তিনি কি বলে, বেগুনির পরিবর্তে নতুন রেসিপির কথা বলেছেন, তিনি কাঁঠালের কাবাবের কথা বলেছেন, ডিম ফ্রিজে রাখার কথা বলেছেন, অনেক কথা বলে কিন্তু ট্রলের শিকার হয়েছেন। পালিয়ে যাওয়ার পরে তার সবথেকে বেশি তাকে নিয়ে ট্রল হয়েছে এই টুপ করে ঢুকে পড়ার এই ব্যাপারটা। টুপ করে ঢুকে পড়া এই ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেকভাবে ট্রল করে কন্টেন্টও বানিয়েছেন। আমার মনে হয় যে কথা বলার ক্ষেত্রেও একটু সাবধানী হওয়া উচিত। যখন রাজনৈতিক একটা দল তার চূড়ান্ত পতন হয়েছে, তার ঘুরে দাঁড়ানোর চেষ্টা যখন অব্যাহত থাকে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা যখন তারা করে, তখন মুখের কথাই লাগাম আনা উচিত। কারণ মুখের কথা অনেক কিছু ঘটিয়ে ফেলে, মুখের কথা মানুষের কাছে নিয়ে যায়, মুখের কথা মানুষের সমালোচনা তৈরি করে। আমার মনে হয় যে শেখ হাসিনা ব্যক্তির চরিত্র হিসেবেও তিনি একটা একগুঁয়ে স্বভাবের মানুষ। সেই সমালোচনা আওয়ামী লীগের মধ্যেও ছিল। তিনি যা বোঝেন, তিনি যা মনে করেন সেটাই বলে দেন, কাউকে কোনো পরোয়া করেন না। এবং পরোয়া না করার কারণে দলের আজকের এই পরিণতি হয়েছে বলেও আওয়ামী লীগের মধ্যে অনেকে সমালোচনা করেন। এই টুপ করে ঢুকে পড়ার এই ব্যাপারটা নিয়েও অনেক বেশি ট্রল হয়েছে। কিন্তু যতই ট্রল হোক, যখন আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলছেন, সান্ত্বনা দিচ্ছেন
যে আমি আসতেছি বিচার করব, তিনি আসলে কার বিচার করবেন, তিনি কবে আসবেন, আদৌ আসার মতো বাস্তবতা তৈরি হয়েছে কিনা, আন্তর্জাতিক অঙ্গনে তার আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা, সেই আলোচনা আমার মনে হয় যে অনেক দিনই সামনে হতে থাকবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হলো। এই এনকোয়ারি কমিটি কিন্তু কাজও শুরু করেছিল। সে আবু সাইদ হত্যা হয়েছে, তার হত্যাকাণ্ডের কারণটা কি সেটা যাওয়া, দেখা, পোস্টমর্টমের রিপোর্ট, কিন্তু সেখানে কি দেখা গেল? তার মাথার পিছনে আঘাত, তারপর তাকে যে কোথায় নিয়ে গেল কেউ বলতে পারে না। কয়েক ঘন্টা পর যখন হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে সেখানে বিএনপি জামাত সহ তাদের সমন্বয়ক এত লোক ঢুকে গেল, কিন্তু তাকে কিছুতেই চিকিৎসা করতে দিল না। তাকে যে নিয়ে যাবে অপারেশন থিয়েটারে, মাথায় সেলাই দেবে, রক্তটা বন্ধ করবে, তাকে ব্লাড দেবে, সেটা তার করতেই দিল না। চেঁচামেচি হইচই করে মানে ডাক্তারদের মেরে ধরে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো, মনে হলো যে ওরা ওই লাশটাই তাদের চাই। আবার সেটাকে অন্যভাবে তৈরি করে ভাইরাল করে আমাদের উপরে বদনাম, এবং নানাভাবে আমরাও তখন মনে করলাম এটা ঘটনা বুঝি সত্যি। আর একটি ছেলে মুগ্ধ, তার গুলি লাগলো, কিন্তু সেখানে কোনো পুলিশ 50 গজ দূরে, কোনো গন্ডগোল নাই, কিন্তু হঠাৎ একটা গুলি তার গায়ে লাগলো, সে পড়ে গেল। একজন উপদেষ্টা ইনুসেরি, সে বলল যে এখানে সিভিলিয়ানদের হাতে অস্ত্র ছিল এবং যে বুলেট, এই বুলেট পুলিশের কাছে নাই, কারো কাছে নাই। তাহলে ওই অস্ত্র কোত্থেকে আসলো, আর ওই অস্ত্র এখনো কেন উদ্ধার করা হয় না, সেটা আমার প্রশ্ন। আর গুলি না শুধু, এই যে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী, এবং যে বীভৎস কাহিনী আজকে বললে, যে দাঁত ভেঙে দেওয়া, চোখের ভিতরে রড দেওয়া, এভাবে মানে টর্চার করে করে মারা, এই জাতীয় ঘটনা তো মানে বাংলাদেশে অতীত আর হয়েছে কিনা। ওই বিএনপি 2001-এ করেছিল, আর এখন আবার শুরু করলো। আমি তীব্র নিন্দা জানাই, কারণ এই ধরনের ঘটনা আজকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে। কারণ জঙ্গি, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, অবৈধ অস্ত্রধারী, থানা লুটকারী, সেই থানা লুট করে যারা অস্ত্র নিয়েছে, এরাই হচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতার শক্তি। আর এই শক্তি দিয়েই সে ক্ষমতা এসছে। এই শক্তি তার জেলখানা খালি করেছে সব সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে, আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী। এমনকি মানে ছোট বাচ্চা ছেলে ঘরে, প্রথমে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, মাকেও অ্যারেস্ট করে নিয়ে গেল। তো এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি? ওকে কে দেবে তাকে? আমি তো বললাম যে এবারে যেরকম আমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এইরকম মানে জঘন্য ঘটনা ঘটা, এটা তো আমরা চিন্তা করতে পারি। আমি তো 15 বছর ক্ষমতায় ছিলাম, কই বিএনপি জামাত, তারপরে টেলিভিশনে যে যার মতো টক শো, সব কথা বলতে পারে, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করেছে, তারপরেও নাকি কথা বলতে পারতো না। আর এখন কোনো ধর্ষণ হচ্ছে, একটার পর একটা ধর্ষণ, কোনো নিউজ দেওয়া যাবে না। খুন হচ্ছে, নিউজ দেওয়া যাবে না। ডাকাতি হচ্ছে, নিউজ দেওয়া যাবে না। কোনো খবর পরিবেশন করা যাবে না। সমস্ত খবর বন্ধ করে দিয়ে, আর কেউ খবর দিলে বাড়ি সে টেলিভিশন পোড়াবে, পত্রিকা পোড়াবে, মারবে, খুন করবে, এই হুমকি। এই অবস্থা থেকে আসলে মানুষকে পরিত্রাণ দেওয়া দরকার। আর যারা আপনজন হারিয়েছে, আমার এটাই প্রশ্ন, যে যে শহীদের তালিকা দিল, তা আওয়ামী লীগের হলে তারা কি শহীদ না? তাদেরকে হত্যা করেছে কারা? এই সমন্বয়ক ইউনূসের নির্দেশেই তো, এটা তার মাস্টার প্ল্যান, তার মেটিকুলাস ডিজাইন, যেটা তারই একটা প্ল্যান হচ্ছে আওয়ামী লীগের যত বড় মেরে শেষ করে দাও। আজকে যারা শহীদ পরিবার এখানে এসেছে, তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাই। এটুকু বলবো যে আমি তো আমার বাবা, মা, ভাই একদিনে সব হারালাম, তাও আবার বিদেশের মাটিতে। তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে 6টা বছর, পাসপোর্টটা পর্যন্ত রেহানার দেয়নি। কাজে আমি জানি স্বজন হারা বেদনা, আমি জানি ঘর হারা, বাড়ি হারা, স্বজন হারা জীবন কত কষ্টের হয়। যেখানে থাকি, যত দূরেই থাকি, জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসে আমাকে,
হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, সেটাই। কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে। তবে এটা আমার প্রতিজ্ঞা। আজকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এদেরকে, দায় মুক্তি। যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে বিচার করা যাবে না। অর্থাৎ সেই 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, তার কোনো বিচার করা যাবে না। যত অগ্নি সন্ত্রাস, তার কোনো বিচার করা, লুটপাট, তার কোনো বিচার করা যাবে না। অন্যায়কে এইভাবেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর সব মিথ্যা মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে ঘটায় ওরা, মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে মামলা দিয়ে ভয় দিয়ে আওয়ামী লীগকে শেষ করবে, এটাই তাদের উদ্দেশ্য। অথচ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত, আল শামস আল বদর রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জ্বালিয়ে পুড়ে দেওয়া, গণহত্যা চালানো, মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া, এগুলি তো এরা করেছে। সেই অপরাধীদের বিচার আমি করেছি। ইন্ডেমনিটি দিয়েছিল, খুনিদের বিচার করা যাবে না, সেই খুনিদের বিচারও আমি করেছি। এবার আবার ইউনূস 2024 সালের 15 জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার বিচার করা যাবে না। ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করব। মানুষ যাতে ন্যায় বিচার পায়, বিচারহীনতার কালচার থেকে মুক্তি পায়, অবশ্যই সেটা আমরা করবো। মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে ফিরে আসে, সেটা আমরা করবো। তো আমি আর সময় নিতে চাই না। এমনি আমার ওই ইন্টারনেটের সমস্যার জন্য বোধহয় একটু দেরি হয়ে গেছে। তো আমি আমি একটু শুনতে চাই। কারণ আজকে আমি লালমনিরহাটে কথা বললাম, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ঘর নাই, বাড়ি নাই, মানে কিচ্ছু নেই তাদের। তারপর তো খুন, জেল, এগুলো তো আছেই। প্রত্যেকটা জেলায় যখন কথা বলছি, ওই একই চিত্র। যারা দেশটা স্বাধীন করলো আজকে তারা অপরাধী হয়ে গেল, আর যারা একেবারে ডাকাতি করে ক্ষমতায় বসে আর নীতির কথা শোনাচ্ছে। চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস। মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, খুনি, দুর্নীতিবাজ, শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে, এটাই আমাদের একমাত্র কথা। যাক, আমি কথা শুনি আমার যারা এখানে আছে তাদের কাছে। জি আমি বলুন। মোহাম্মদ আবুল জব্বার, বঙ্গবন্ধু জি, সৈনিক, মৃত্যুর স্বামী। আমি 69 সাল থেকে আমি আওয়ামী লীগ করি, বাচ্চাকাল থেকে। আমার ছেলেরা একমাত্র সন্তানের জন্য আজকে 4টা মানুষ আমার এই পরিবার চলে, 5টা মানুষ। আর সেই সন্তান আমার আজকে জীবনকার জন্য পঙ্গু। তো নেত্রী, আপনার কাছে এটি আকুল আবেদন, আপনাকে যদি আল্লাহ সাহায্য করে তো অবশ্যই আপনি এই দিকে নজর রাখবেন এবং মনে প্রাণে যে আমার উপর লক্ষ্য রাখবেন, এটাই আপনার কাছে আকুল আবেদন। অবশ্যই অবশ্যই আমি রাখবো। সেই জন্য তো আমি আপনাদের কথা বলতেছি, কারণ আমি তো বুঝি কষ্টটা। আমি তো বাপ মা সব জি, হারাইছি, আমি তো জানি কষ্ট। এর বিচার আপনার হবে। কাছে এই যে আমাদের বোন আপনার দোষীরা মারছে, এটা বিচার করব। এই আর আমাদের জন্য ভাবে মারছে। দেশের খেদমত আবার আল্লাহ তৌফিক দেয়, আপনার করার মতো সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রাখছে, চিন্তা করেন না। আসতেছি আমি। নেত্রী হুম। নেত্রী, আপনার সঙ্গে আমার একমাত্র মেয়ে, আপনার সাথে একটু আমি কথা বলবো। বাঁচি। কই, আসো মা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন ওর কাছে দোষ একটাই ছিল যে আমার বাবা আওয়ামী লীগ করে, তাই আমারে হ্যাঁ, বুদ্ধি বসলে আমার আওয়ামী বাবা লীগ স্বাধীনতা, আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিছে, আওয়ামী লীগ মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দিছে, আওয়ামী লীগ রাস্তাঘাট করে দিছে, আওয়ামী লীগ মানুষের জীবনে সুখ এনে দিছে। এগুলো তো বড় অপরাধ করে ফেলাইছে মনে হয়, তাই না?
ওদের ওদের একদিন হ্যাঁ, শাস্তি হবে, মা চিন্তা করো না। আর আল্লাহ যখন বাঁচার রাখছে শাস্তি ওকে দেবই। আর এটা এই তুমিও মনে বিচার মনে এটা প্রতিজ্ঞা করে রাখো। আর এখানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এটুকু বলবো, দেশটাকে চেয়েছিলাম সুন্দরভাবে গড়ে তুলতে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। আমরা তো সন্তান হিসেবেও বাবাকে খুব বেশি দিন কাছে পাইনি। সবসময় মানুষের কথা চিন্তা, মানুষের জন্য কাজ করতে যেয়ে, মানুষের দাবি তুলতে যেয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার পর সে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়লেন, একটাই লক্ষ্য, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। আমি তো সেই কাজটা করে ফেলেছিলাম, কারণ আমি 81 সালে দেশে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরি, কোথায় কি অবস্থা দেখি। 96 সালে সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়নে কাজ করি। এরপর 2008 সালে নির্বাচনে জিতে আবার 9 সালে সরকার গঠন করার পর থেকে পরিকল্পিতভাবে দেশটার উন্নয়ন করি। সাধারণ মানুষ আজ আয় রোজগার ছিল, অন্তত খাবারের অভাব ছিল না, চিকিৎসা মানুষের দুর্গয়ে নিয়ে গেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এটা দেশকে যতটুকু উন্নতি করতে হয় অসাধ্য সাধন করেছিলাম আমি। মানুষের ভিতরে একটা স্বস্তি, আনন্দ। আর সেই সময় মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, আর এই যে যত গুন্ডা পান্ডা সন্ত্রাসী জঙ্গি আর এই ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদেরকে দিয়ে যে অঘটন ঘটালো, আজকে আওয়ামী লীগের নেতা কর্মী সেই প্রথম দিকে তাদের উপর জুলুম অত্যাচার, আর কিভাবে হত্যা করেছে, কি বীভৎস ভাবে। যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে এভাবে করতে পারে না। যে একজন মায়ের বয়সী মহিলা, তাকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা। ওরা মানুষের জাত না, অথচ এই বাংলাদেশে সেটা করে যাচ্ছে। আর এর কোনো স্বীকৃত না, আর এরপর বিচার চাওয়া যাবে না। ইন্ডেমনিটি দিয়েছে, ইনশাল্লাহ দিন দেবে। এই ইন্ডেমনিটি দিয়ে খুনিদের বাঁচাতে পারবে না। খুনের মামলা কখনো তামাদি হয় না। আমার তো 35 বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যা বিচার করতে। তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না। আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে, এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এদের শাস্তি ইনশাল্লাহ আমরা দেবই, এটা আমার প্রতিজ্ঞা। এবং আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই চাই। আর বাংলাদেশ মানুষকে বলবো যে আপনারা দেখেন যে কি নৃশংস ভাবে এই হত্যাকাণ্ড ইউনূস আর তার ওই সমন্বয়কারী আর তার উপদেষ্টারা করে গেছে, এক একটা পরিবারে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অথচ কি অপরাধ ছিল কি? আওয়ামী লীগ আমলে তো আমরা আমার প্রতিপক্ষের সাথে এরকম ব্যবহার করি নাই, কিন্তু এই ইউনূস ক্ষমতা আসার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি আওয়ামী লীগকে শেষ করে দেবে। কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, এইটা হলো আওয়ামী লীগ অপরাধ। আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেত, খাবার দিত না, কিছু দিত না, সেটা ভালো ছিল। তো এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা, ইনশাল্লাহ সেটা করেছিলাম, কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল একটা সুদখোর মানবতা বিরোধী জঙ্গি ইউনূস। যে বিচার একদিন হবেই হবে। আমি বলবো এখানে আমাদের যারা শহীদ পরিবার, সন্তান হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, মা হারিয়েছেন, কাজে সবাইকে এই প্রতিজ্ঞা মনে মনে নিতে হবে যে যারা এইরকম জঘন্য কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে। আর সেটা আমরা করবোই। এটাই আমাদের আজকে দিনের প্রতিজ্ঞা। আমি শহীদ পরিবারগুলিকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন। এরা এরা বিএনপি জামাত বা ইউনূস এরা স্বীকৃতি না দিলে কি হবে? দেশের মানুষ আজকে টের পাচ্ছে। আর এই ঘটনাটা আমি, যারা এখানে আছেন, এই ঘটনাগুলি সমস্ত লিখে এবং যে ছবিগুলি দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার সংস্থা, এই যে জাতিসংঘ, তারপর কমনওয়েলথ, ওআইসি থেকে শুরু করে সব জায়গায় এটা পাঠাতে হবে।
এবং ইউরোপ কমিশন এবং ইউরোপের দেশগুলি, বিশেষ করে ফ্রান্স, ইটালি, জার্মানি, সুইডেন, এই 4টে দেশ অবশ্যই এই সমস্ত তথ্য দিয়ে পাঠাতে হবে। যেটা শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হয়ে আজকে মানুষ খুন করাচ্ছে, আর এর বিচার আর শাস্তি দিতে হবে। ইনশাল্লাহ আল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন দিন ফিরিয়ে দেয়, আমরা যেন আবার এই অন্যায়গুলি একটা প্রতিকার করতে পারি এবং এদের বিচার করে বাংলাকে আবার যেন বাংলাদেশটাকে সেই মানে অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে পারি। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি, এটা আমরা নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।